আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমাদের 12-এর মানে দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের ফার্স্ট টার্মে একে একাডেমিতে সিলেবাসে একটা টপিক ছিল আমাদের, যেটাকে আমরা ব্যাকরণও বলে থাকি, ভাষা বিজ্ঞান। তো আমাদের যে আরেকটা বই আছে বাংলা ভাষা শিল্প সংস্কৃত সাহিত্যের ইতিহাস বলে, তো সেটাতে একটা টপিক রয়ে গেছে যেটার নাম হচ্ছে ভাষা বিজ্ঞান। তো আজকে আমি তোমাদের আলোচনা করব ভাষা বিজ্ঞান কী বা ভাষা বিজ্ঞানের ধারাটা কী বা ভাষা বিজ্ঞানের যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমাদের একটু সম্যক ধারণা দিচ্ছি। ভাষা বিজ্ঞান অর্থাৎ কোথায় জন্য মনে হচ্ছে ভাষার সঙ্গে বিজ্ঞানের একটা যোগ সাদৃশ্য আছে। আমরা প্রত্যেকে জানি যে বিজ্ঞানের একটা নির্দিষ্ট চেনাশোনা গলি থাকে, নির্দিষ্ট জানাশোনা একটা রাস্তা থাকে, বিজ্ঞান সেই রাস্তাতে নিজের কাজ করে। কিন্তু আমাদের একটু শুনতে একটু কেমন লাগছে যে ভাষা বিজ্ঞান অর্থাৎ আমরা প্রথমে জানি বিজ্ঞান হচ্ছে কাদের নিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের প্রতিনিয়ত যে সমস্ত জিনিসগুলো উদ্ভব হচ্ছে বা ডিসকাভার হচ্ছে সেগুলো নিয়ে বিজ্ঞানীরা কাজ করেন। কিন্তু আমাদের এই ভাষা নিয়েও যে বিজ্ঞানীরা কাজ করেন বা ভাষাও যে বিজ্ঞানের একটা অঙ্গ বা অংশ, তা আমাদের কাছে শুনতে একটু ব্যতিক্রম লাগছে বা শুনতে একটু কেমন লাগছে, কিন্তু এটি হচ্ছে বাস্তব সত্য যে ভাষা বিজ্ঞানীরাও ভাষার কোনো অংশ নিয়ে বা ভাষা নিয়ে কাজ করছেন বা করেছেন বা আগামীতেও কাজ করে যাচ্ছেন। তাহলে আমরা প্রথমেই একটু সাধারণ আলোচনার মাধ্যমে জানতে পারি যে ভাষা, তাহলে ভাষা বলতে কি বলবো? ভাষা হলো মানুষের উচ্চারিত, ভাষা হচ্ছে মানুষের উচ্চারিত একটি ধ্বনি যার নির্দিষ্ট অর্থ আছে। আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হচ্ছে ধ্বনি এবং তা দিয়ে ধ্বনি যোগে অনেকগুলো ধ্বনি একত্রে মিলে মিলে শব্দ, বাক্য এবং যাতে মনের ভাব প্রকাশ করা হচ্ছে সেগুলো হচ্ছে ভাষা। এবং যার দ্বারা মানুষ কী করছে, মানুষ নিজের নিজের মনের ইচ্ছেগুলো, মনের কথাগুলো প্রকাশ করতে পারছে তার নিজ নিজ সম্প্রদায়ের সঙ্গে, নিজ নিজ মানুষের সঙ্গে, নিজ নিজ জাতির সঙ্গে। অর্থাৎ ভাষা হলো মানুষের, অর্থাৎ একেবারে সাধারণভাবে বলতে গেলে ভাষা হচ্ছে মানুষের যোগাযোগের একেবারে মৌখিক মাধ্যম। তাহলে কিছু হচ্ছে ভাষা দিয়ে কী হচ্ছে, মানুষ নিজ নিজ সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিজস্ব তথ্য, নিজস্ব কথাবার্তা আদান প্রদান করতে পারছে, ভাব বিনিময় করতে পারছে। তাহলে এই ভাষার স্বরূপ কেমন হবে? অর্থাৎ মানুষের উচ্চারিত, মানুষ যেই ভাষাগুলো উচ্চারণ করছে, মানুষের যে উচ্চারিত ভাষা, সেই ভাষা নিয়ে যে মানুষের উচ্চারিত যে ভাষা তা নিয়ে গবেষকদের মধ্যে যে আলোচনা বা গবেষকরা যা নিয়ে আলোচনা করেন সে ভাষাগুলো নিয়ে, তাই হচ্ছে ভাষা বিজ্ঞানের মূল উপজীব্য বিষয়। অর্থাৎ ভাষা বিজ্ঞান হলো মানুষের ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। ভাষা বিজ্ঞান হলো মানুষের ভাষা চর্চার একটা বিজ্ঞানসম্মত চর্চা। এবার আমাদের আলোচ্য বিষয় কী হবে? প্রত্যেকটা যারা বিজ্ঞানী তারা ভাষার একটা নির্দিষ্ট দিককে বেছে নেন বা একটা নির্দিষ্ট দিককে ঠিক করে নেন তিনি কোন বিষয়টা নিয়ে আলোচনা করবেন। যারা বিজ্ঞানী, যারা গবেষণা করেন, সায়েন্টিস্ট ল্যাবে বা যেখানে তারা গবেষণার ক্ষেত্র তারা যেখানে বেছে নেন, যে ক্ষেত্রে তারা গবেষণা করেন, তারা যখন গবেষণা করেন তখন তারা অখণ্ড জিনিসটা করেন না। অর্থাৎ তিনি সমগ্র পৃথিবীটাকে অখণ্ড মনে করেন না, খণ্ড 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 রূপে তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেন বা খণ্ড 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 করে তিনি সেগুলোকে রিসার্চ করেন বা গবেষণা করেন। তেমনি ভাষা বিজ্ঞানের ক্ষেত্র ভাষার কিছু নির্দিষ্ট অংশকে তারা গবেষণার মাধ্যম হিসাবে বা গবেষণার বিষয়বস্তু হিসাবে বেছে নেন ভাষা বিজ্ঞানীরা। তাহলে কী হলো, ভাষা বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের যে শাখায়, আমরা বলতে পারি তাহলে বিজ্ঞানের যে শাখায় ভাষা নিয়ে আলোচনা হয়ে থাকে বা ভাষা নিয়ে রিসার্চ বা গবেষণা হয়ে থাকে তাকে বলা হয়, এক কথায় তাকে বলা হচ্ছে বা সেই অংশটিকে বা সেই পর্বটিকে বলা হচ্ছে ভাষা বিজ্ঞান। বহু যুগ যুগ ধরে এই ভাষা নিয়ে অনেক আলোচনা চলে এসছে, এই ভাষা নিয়ে কাজ চলে এসছে, ভাষা নিয়ে অনেক ধরনের রিসার্চ, অনেক ধরনের গবেষণা, অনেক ধরনের গবেষক গবেষণা করে গেছেন। কিন্তু এর একটা স্বাধীন, এই ভাষা যে একটা স্বাধীন বিদ্যা হিসাবে ভাষা যে একটা স্বাধীন চর্চা, এই চর্চা হিসাবে প্রথম শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে। আর সেই সময়টাকে বা সেই সময়ে যে সময়টাকে স্বাধীন চর্চা হিসাবে শুরু হয় সেই পর্বটাকে বলা হচ্ছে ভাষা তত্ত্ব। তাহলে আমরা একটা নতুন টার্মস শুনতে পেলাম, ভাষা তত্ত্ব। তাহলে এই ভাষা তত্ত্ব আর ভাষা বিজ্ঞান, তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? দেখো, ভাষা তত্ত্ব হচ্ছে দুটোর মধ্যে একটা
পার্থক্য রয়ে, একটা ভাষা তত্ত্ব, একটা হচ্ছে ভাষা বিজ্ঞান। যেটা ভাষা তত্ত্ব, ভাষা তত্ত্ব কি হচ্ছে, যারা হচ্ছে ভাষা তত্ত্ব, তারা যারা ভাষা তত্ত্ব নিয়ে কাজ করেছেন তাদেরকে আমরা কি বলবো, ভাষা তাত্ত্বিক। যারা এই ভাষা তত্ত্ব নিয়ে কাজ করে গেছেন তারা বলেছেন এরা 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 ভাষার বিভিন্ন অংশ, এরা যারা ভাষা তাত্ত্বিকেরা কাজ করে গেছেন তারা কি করেছেন, ভাষার বিভিন্ন অংশ, বিভিন্ন উৎস, বংশ, পরিচয় অনুসন্ধান করেন। অর্থাৎ যারা ভাষা তাত্ত্বিক তারা ভাষার উৎস, বংশ, পরিচয় এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যারা ভাষা বিজ্ঞান নিয়ে কাজ করেন তারা প্রধানত গঠন ক্রিয়া, নিয়ে আলোচনা করেন। এটা হচ্ছে একটা পার্থক্য। আর একটা পার্থক্য কি হতে পারে, ভাষা বিজ্ঞানের আলোচনা প্রথম শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। ভাষা বিজ্ঞানের আলোচনা প্রথম শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। কোথায় শুরু হয়? জার্মানিতে। ভাষা তত্ত্ব এটা শুরু হয়, অর্থাৎ এর বিকাশ ঘটে বিংশ শতাব্দীতে। এর বিকাশ শুরু হয় বিংশ শতাব্দীতে। কোথায় শুরু হয়? আমেরিকা। এটা হচ্ছে একটা সাধারণ পার্থক্য। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমাদের মূল আলোচনার বিষয় বা আমরা একটা সম্যক একটা সাধারণ জ্ঞান পেলাম, ভাষা কি, ভাষার স্বরূপ কি হতে পারে, ভাষা বিজ্ঞানীরা ভাষার কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে বা এর ধারণা কি হতে পারে, এটা একটা সম্যক আমরা আলোচনা পেলাম, বা ভাষা তত্ত্ব এবং ভাষা বিজ্ঞানের সঙ্গে একটা পার্থক্য পেলাম। এবার হচ্ছে আমাদের যারা বৈজ্ঞানিক, যারা ভাষা বিজ্ঞান নিয়ে কাজ করে গেছেন, সেই ভাষা বৈজ্ঞানিক ভাষা সম্পর্কে আলোচনা ও গবেষণার বিকাশ, এই যে ভাষা নিয়ে যে আলোচনা আর যে গবেষণা, এর দুটোই হচ্ছে আধুনিক কালের ঘটনা। অতি আধুনিক কালের ঘটনা। তবে প্রাচ্য এবং পাশ্চাত্যের মানুষের মনে যদিও এ দুটি বিষয় হচ্ছে আধুনিক কালের ঘটনা, তবু প্রাচ্য বা পাশ্চাত্যে, বিশেষ করে প্রাচ্যেই এটা নিয়ে অনেকবার কাজ হয়ে গেছে বা অনেকবার আলোচনা হয়ে গেছে। আর এটা শুরু করেছিল কে? পাণিনির হাত ধরে। প্রাচ্যের একজন পণ্ডিত পাণিনি, এরপরে পতঞ্জলি, ভর্তৃহরি ইত্যাদি, এদের মাধ্যমে এর কাজ হওয়া শুরু হয়। অর্থাৎ তারাও ভাষা নিয়ে গবেষণা করেন, প্রাচ্যের এরা। তাহলে এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে ভাষা বিজ্ঞানের ধারা। আমাদের নেক্সট টপিক হচ্ছে এবার ভাষা বিজ্ঞানের ধারা। তাহলে ভাষা বিজ্ঞানের ধারায় আমরা কি বলবো? আধুনিক বিশ্বে আমাদের এবার হচ্ছে ভাষা বিজ্ঞানের ধারা। ভাষা বিজ্ঞানের ধারা অর্থাৎ আমাদের এই আধুনিক বিশ্বে ভাষার যে স্বরূপ, আমাদের এই আধুনিক ভারতবর্ষে বা আধুনিক বিশ্বে ভাষার যে স্বরূপ, উদ্ভব, উদ্দেশ্য, রীতিনীতি ইত্যাদি বোঝার জন্য ভাষা বিজ্ঞানকে বা যারা ভাষা নিয়ে কাজ করে গেছেন সেই ভাষা বিজ্ঞানে অনেক পদ্ধতির সৃষ্টি হয়েছে। যখন আধুনিক সময়ে এই ভাষাকে নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, এর উদ্দেশ্য, স্বরূপ, রীতিনীতি বোঝানোর জন্য, তখন তা নিয়ে অনেক পদ্ধতির সৃষ্টি হয়েছে। অনেকেই বা অনেক বিজ্ঞানী সেগুলোকে ধারা নাম করেছেন। ভাষার যে পর্বগুলো আলোচনা করা হয়েছে সেগুলোকে আধুনিক বিজ্ঞানের অনেকে ধারা নামকরণ করেছেন। তাদের মধ্যে প্রথম হচ্ছে এই আধুনিক ধারাকে আবার এই ধারাটাকে আমরা তিন ভাগে ভাগ করছি। নাম্বার 1, আমি ডেটা করে দিচ্ছি একটা। নাম্বার 1 হচ্ছে বর্ণনামূলক। নাম্বার 1 বর্ণনামূলক। নাম্বার 2 হচ্ছে ঐতিহাসিক। নাম্বার 3 হচ্ছে তুলনামূলক। তার মানে এটা হচ্ছে তিনটি ভাগে যারা আধুনিক গবেষণা করেছেন বা আধুনিক ভাষা বিজ্ঞান নিয়ে, তারা ভাষা বিজ্ঞানের ধারাকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বর্ণনামূলক, একটা হচ্ছে ঐতিহাসিক, একটা হচ্ছে তুলনামূলক। এই তিনটি ভাগে ভাগ করেছেন। তাহলে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে বর্ণনামূলক। তাহলে এই বর্ণনামূলক কি হবে? এই বর্ণনামূলকটা হবে ভাষা বিজ্ঞানের যে শাখায় কোনো ভাষা বিজ্ঞানের একটা নির্দিষ্ট শাখা থাকবে, যে শাখায় কোনো ভাষার একটা নির্দিষ্ট কাল থাকবে, একটা নির্দিষ্ট কালের রূপ গঠন, একটা নির্দিষ্ট কালের কি থাকবে? রূপ
গঠন ইত্যাদি আলোচনা বা বিশ্লেষণ করা হবে। একটা নির্দিষ্ট কালের রূপ গঠন ইত্যাদি আলোচনা বা বিশ্লেষণ করা হয় এবং তা একটি নির্দিষ্ট কালের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। এবং কি হতে হবে? একটা নির্দিষ্ট কালের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। তাকে বলা হবে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, বা তাকে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত বা অন্তর পর্যায়ে আনা যাবে। এবার তাহলে ভাষা বিজ্ঞান আর ব্যাকরণের মধ্যে, তাহলে এই বর্ণনামূলক যে ভাষা বিজ্ঞান আর ব্যাকরণের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আর ব্যাকরণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়ে গেছে। সেই পার্থক্যটা হচ্ছে, সাপোজ বসিতে একটা হচ্ছে বসিব, একটা হচ্ছে বসিতে, একটা হচ্ছে বসিব। দেখো এটাকে যদি আমরা ভাঙি, বসি যোগতে আর বসিব, বসি যোগ ব, তারপরে দুটোকে ভাঙলাম, একটা হচ্ছে বসিতে, একটা হচ্ছে বসিব, এটা ভাঙলাম। অর্থাৎ এটা হচ্ছে ভাষা বিজ্ঞানের ব্যবহারিক দিক। এই যে ভাঙলাম, এই যে দুটোকে ভেঙে দিলাম, এটা হচ্ছে ভাষা বিজ্ঞানের ব্যবহারিক গঠন রীতি। এটা হচ্ছে ভাষা বিজ্ঞানের ব্যবহারিক গঠন রীতি। অর্থাৎ ভাষা বিজ্ঞানের যে বর্ণনামূলক রীতি তার সঙ্গে ব্যাকরণের পার্থক্যটা কোথায়? আমাদের তো ব্যাকরণ বলে একটা টপিক বা গ্রামার বলে একটা চ্যাপ্টার রয়ে গেছে। তাহলে ব্যাকরণের সঙ্গে ভাষা বিজ্ঞান, যারা বিজ্ঞান আলোচনা করে গেছেন, সেই বিজ্ঞানের সঙ্গে ব্যাকরণের পার্থক্যটা কোথায়? সাপোজ বসিতে, তাহলে বসি যোগতে, বসি যোগব, বসিব, এটা হচ্ছে ভাষা বিজ্ঞানের, যারা ভাষা বিজ্ঞানে আলোচনা করেছেন তারা কি আলোচনা করেছেন? তারা আলোচনা করেছেন ব্যবহারিক গঠন রীতি নিয়ে। এটা হচ্ছে ভাষা বিজ্ঞানের বর্ণনামূলক ধারায় ব্যবহারিক গঠন রীতি। নেক্সট হচ্ছে একই জিনিস, তাহলে ব্যাকরণে কি হবে? বসিতে বসিব, তাহলে কি হবে? বস যোগ ইতে, বস যোগ ইব। আমি আবার ভাঙলাম, বস যোগ ইতে, বস যোগ ইব, তাহলে এটা কি হচ্ছে? তাহলে ব্যাকরণে কি হচ্ছে? মূল ধাতু খুঁজে, তাহলে ব্যাকরণে কি করছে? ব্যাকরণ কেমন করে ভাঙছে? ব্যাকরণ তার মূল ধাতু, ব্যাকরণ কি হচ্ছে? তার মূল ধাতুটি খুঁজে বার করে তার প্রকৃতি প্রত্যয় করছে। ব্যাকরণ কি করছে? মূল ধাতুটি খুঁজে বের করে এর প্রকৃতি প্রত্যয় করছে। প্রকৃতি প্রত্যয়, তাহলে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। ব্যাকরণ কি করছে? এর প্রকৃতি প্রত্যয়, ধাতু খুঁজে বের করে এর প্রকৃতি প্রত্যয় হিসাবে বের করার চেষ্টা করছে। এই ভাষা বিজ্ঞান নিয়ে বা এই ভাষা নিয়ে বা এই পদ্ধতি নিয়ে প্রাচ্যে অনেক কাজ হয়েছেন, বা প্রাচ্যে অনেক মনি ঋষিরা কাজ করে গেছেন, যা প্রথমত আমরা বলেছিলাম পাণিনির হাত ধরে শুরু হয়েছিল এবং পরবর্তীতে পতঞ্জলি, ভর্তৃহরি ইত্যাদি ইত্যাদি এদের মাধ্যমে সেই প্রক্রিয়াটি চালু থাকে। এটা হচ্ছে প্রাচ্যে। এবং পাশ্চাত্যে সুইস ভাষা বিজ্ঞানী ফার্দিনান্দা শ্বশুর, তার হাত ধরে প্রথম এই ভাষা চর্চাগুলো বা এই বর্ণনামূলক ভাষানীতিগুলো প্রথম শুরু হয়। এবং তার পরবর্তীকালে আমাদের বাংলাতে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আমরা প্রত্যেকের নাম শুনেছি, আর পরবর্তীকালে আমাদের বাংলাতে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা বিজ্ঞানের এই পদ্ধতিগুলো নিয়ে বা বর্ণনামূলক রীতিগুলো নিয়ে আলোচনা করেন। যেমন A brief sketch of Bengali phonetics. সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেই বইটির মাধ্যমে তার প্রথম এই ভাষা বিজ্ঞানের বর্ণনামূলক ধারাগুলো নিয়ে আলোচনা করেন, সেই বইটি হচ্ছে এ ব্রিফ স্কেচ অফ বেঙ্গলি ফনেটিক্স। নেক্সট হচ্ছে আমাদের 2 নাম্বার ছিল ঐতিহাসিক। আমরা প্রথমে পেয়ে গেছি বর্ণনামূলক, নেক্সট হচ্ছে ঐতিহাসিক। আমরা প্রথমেরটা পেয়ে গেছি বর্ণনামূলক, নেক্সট হচ্ছে ঐতিহাসিক। তাহলে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কি হবে? ভাষা বিজ্ঞানের যে শাখায়, ভাষা বিজ্ঞানের একটা নিজস্ব শাখা থাকবে বলেছিলাম আগে, ভাষা বিজ্ঞানের যে শাখায় ভাষার কোনো একটা ভাষার তার উৎস, ইতিহাস এবং ক্রমবিবর্তনের কি থাকবে ভাষা বিজ্ঞানের মধ্যে? এর মধ্যে থাকবে একটা উৎস, ইতিহাস, ক্রমবিবর্তন, এর মধ্যে কি থাকবে একটা, অর্থাৎ যে শাখায় কোনো একটা ভাষার
উৎস থাকবে, তার ইতিহাস থাকবে এবং তার ক্রমবিবর্তনের যে রূপরেখা, যে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যে ক্রমবিবর্তন হচ্ছে তার রূপরেখার যে কালানুক্রমিক ভাব তা প্রকাশ পাবে। অর্থাৎ এই উৎস, ইতিহাস, ক্রমবিবর্তনের যে কালানুক্রমিক রূপরেখা তার বিশ্লেষণ হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল উপজীব্য বিষয় বা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল চর্চার বিষয়। তাহলে এর পর্যালোচনার বিষয় কী হবে? তাহলে এর পর্যালোচনার বিষয় কী হবে? ভাষা বিবর্তনের কালানুক্রমিক ইতিহাস এর পর্যালোচনার বিষয়। অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আমরা জানলাম ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কী কাজ করে। তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে মূল আলোচনা কী হবে? ভাষা বিবর্তনের, অর্থাৎ ভাষা যে পরিবর্তন হচ্ছে বারবার করে, তার কালানুক্রমিক ইতিহাস নিয়ে আলোচনা হবে। আর একটা কী আলোচনা হতে পারে? বিবর্তনের ফলে ভাষা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে বা ভাষা বিবর্তন হয়ে যাচ্ছে, পূর্বের ভাষার গঠনরীতি, ভাষা পরিবর্তন হচ্ছে অর্থাৎ পাল্টে যাচ্ছে, যে পাল্টে যাচ্ছে অর্থাৎ পূর্বের যে গঠনরীতি তা আলোচনা করা হবে। তার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আরেকটা উপযুক্ত বিষয়। তাহলে উদ্দেশ্য কী হবে? এই যে আমরা ভাষা নিয়ে আলোচনা করছি, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, পূর্বের ভাষা, কালানুক্রমিক ইতিহাস, এর উদ্দেশ্যটা কী? ভাষা হচ্ছে ক্রমাগত পরিবর্তনশীল। ভাষা হচ্ছে ক্রমাগত পরিবর্তনশীল, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যুগের চাহিদার সঙ্গে সঙ্গে ভাষা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কিন্তু সেই পরিবর্তনটা খামখেয়ালিভাবে হচ্ছে না, একটা সুশৃঙ্খলভাবে, একটা চেনের মাধ্যমে সুন্দর করে সুশৃঙ্খলভাবে পরম্পরায় সাজিয়ে সেগুলো পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তা হচ্ছে একটা সূত্র আকারে, কেমনভাবে হচ্ছে? একটা সূত্রের আকারে তা পরিবর্তন হচ্ছে। যেমন আমরা একটা বাংলা শব্দ আমি, যেমন এটা হচ্ছে আধুনিক বাংলার একটা শব্দ হচ্ছে আমি। তাহলে আমি শব্দটি কি করে এলো? আমি শব্দটি কি করে এলো? এটা হচ্ছে একটা আদিরূপ। আমির একটা আদিরূপ ছিল। আদিরূপটা কি ছিল? অসমাধি। আমি শব্দটা, আধুনিক একটা বাংলা শব্দ আমি, এর আদিরূপ কি ছিল? অসমাধি। এর হচ্ছে প্রাকৃত রূপ। তাহলে এটা প্রাকৃত রূপ ছিল। সে প্রাকৃত রূপটা কি? প্রাকৃত রূপটা হচ্ছে অমহাহি। এটা হচ্ছে অমহাহি, অপভ্রংশ। এর অপভ্রংশ হলে কি হবে? অমোহহি। এর অপভ্রংশ হচ্ছে অমোহহি। এরপর হচ্ছে প্রাচীন বাংলা। এরপর হচ্ছে প্রাচীন বাংলা, আমোহে। এরপর হচ্ছে প্রাচীন বাংলা, সেটা হচ্ছে আমোহে। এরপর হচ্ছে মধ্যম বাংলা। এটা হচ্ছে, আমি দাগ দিয়ে দিচ্ছি একটা বোঝার জন্য। মধ্যম বাংলা কি হচ্ছে? অহমি, অহয়ময় রশ্মি। এরপরে হচ্ছে আধুনিক বাংলা, আমি। অর্থাৎ ভাষা, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে কি হচ্ছে? ভাষা কি করে পরিবর্তন হচ্ছে তার ক্রমবিবর্তনের রূপরেখা, কালানুক্রমিক রূপরেখায় আলোচনা হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল বিষয়বস্তু। একটা আধুনিক শব্দ, বাংলা শব্দ আমি, অর্থাৎ কতগুলো পরিবর্তনের মাধ্যমে আদিরূপ, প্রাকৃতরূপ, অপভ্রংশ, প্রাচীন বাংলা, মধ্যম বাংলা, তারপরে আধুনিকে এসছে আমি। এটা হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল লক্ষ্য। এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানটা আবার দুটো ভাগে হয়ে থাকে। এই যে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, এইটি আবার দুটো প্রক্রিয়ায়, দুটো ভাগে হয়ে থাকে। কি ভাগে হয়ে থাকে? একটা হচ্ছে ঐতিহাসিক, এটা আমি লিখে দিলাম। এটা আবার দুটো প্রক্রিয়ায় হয়ে থাকে। একটা হচ্ছে ঐতিহাসিক, আর একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক। একটা হচ্ছে ঐতিহাসিক, আর একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক। তাহলে ঐতিহাসিকের বিষয়বস্তু কি হবে আর প্রাগ ঐতিহাসিকের বিষয়বস্তু কি হবে? ঐতিহাসিক হবে সাধারণত প্রাচীন পুঁথি। ঐতিহাসিক অর্থাৎ ঐতিহাসিক অর্থাৎ যা ইতিহাসকে সাক্ষী দেয়। ঐতিহাসিক যা ইতিহাসকে সাক্ষী দেয়। কি হবে? প্রাচীন পুঁথি। এক হতে পারে কি? প্রাচীন পুঁথি, শিলালিপি। কি হতে পারে? প্রাচীন পুঁথি, শিলালিপি ইত্যাদি হতে পারে। আর প্রাগ ঐতিহাসিকটা কি হতে পারে? প্রাগ ঐতিহাসিকটা হবে অনুমান ভিত্তিক। প্রাগ ঐতিহাসিকে কোনো লিপিবদ্ধ বা কোনো লিপি বা পুঁথি
প্রমাণ্য বিষয় থাকে না, সেখানে কি থাকে মৌখিক বিষয়গুলো বা অনুমান আমরা যে জিনিসগুলো অনুমান করি সেই অনুমানের উপর ভিত্তি করে প্রাগৈতিহাসিকরা নির্ভর করে। মূলত এটাতে কি দরকার, এটাতে মূলত ঐতিহাসিকের দরকার তথ্য প্রমাণ। মূলত একেবারে সিম্পল এক কথায় বলতে গেলে ঐতিহাসিকের দরকার হচ্ছে তথ্য প্রমাণ, আর প্রাগৈতিহাসিকের দরকার হচ্ছে অনুমান ভিত্তি। প্রাগৈতিহাসিকটা শুধুমাত্র হবে অনুমানের উপর নির্ভর করে। আমাদের নেক্সট হচ্ছে 3 নম্বর ধারা হচ্ছে 3 নম্বর হচ্ছে তুলনামূলক। তুলনামূলক আমরা প্রথমে বুঝতে পারছি তাহলে তুলনামূলক বলতে কি বুঝবো। তুলনামূলক মানে হচ্ছে কম্পারেটিভ, মানে কারোর সঙ্গে একটা কম্পেয়ার করা বা কারোর সঙ্গে একটা ডিফারেন্স বোঝানো বা কারোর সঙ্গে তুলনা করছি আমি কোনো আরেকজনের সঙ্গে। তাহলে তুলনামূলক ভাষা বিজ্ঞানে কী হবে, ভাষা বিজ্ঞানের যে শাখায় একাধিক ভাষার মধ্যে, অর্থাৎ ভাষা বিজ্ঞানের একটা শাখা থাকবে যেখানে একাধিক ভাষার মধ্যে একটা তুলনা করা হবে এবং সেই তুলনার মধ্যে কী থাকবে, তার উৎস, অতীতরূপ, প্রকৃতি, অর্থাৎ তার উৎস, অতীতরূপ, প্রকৃতির রূপরেখা ইত্যাদি আলোচনা হবে বা বিষয়বস্তু বা অঙ্কন করা হবে। তাকে আমরা বলছি তুলনামূলক ভাষা বিজ্ঞান। আমাদের কলকাতাতে রয়্যাল এশিয়াটিক সোসাইটির আমাদের কলকাতাতে একটা অধিবেশন চলেছিল, সেটা হচ্ছে রয়্যাল এশিয়াটিক সোসাইটির 3য় বার্ষিক অধিবেশন। তো সেইখানে উইলিয়াম জোন্স একটা সংস্কৃত, গ্রিক, ল্যাতিন ভাষার একটা সমন্বয় তিনি তুলনামূলক ভাষা বিজ্ঞান কেমন হতে পারে তা তিনি প্রথম আলোচনার মাধ্যমে দেখিয়েছিলেন। অর্থাৎ তার পরবর্তীকালে এই তুলনামূলক ভাষা বিজ্ঞান বা তুলনামূলক ভাষা বিজ্ঞানের ধারাটি আস্তে আস্তে আরও সামনের দিকে অগ্রগতি লাভ করতে শুরু করে। কারণ উইলিয়াম জোন্স তিনি প্রথম মুখ দেখিয়েছিলেন বা রাস্তা দেখিয়েছিলেন কী করে 3-4টে ভাষা একত্রিত একটা সমন্বয়ে আলোচনা করা যায় এবং তার গঠন, রূপরীতি ইত্যাদি বিষয়বস্তু নিয়ে, যা প্রথম শুরু হয়েছিল কলকাতার রয়্যাল এশিয়াটিক সোসাইটির 3য় সম্মেলনে। কার হাত ধরে? উইলিয়াম জোন্স হাত ধরে। এবার হচ্ছে আমাদের ভাষা বিজ্ঞানের ধারা তাহলে আমরা মোটামুটি একটু আলোচনা করে বুঝতে পারলাম। তোমরা পড়বে, কারণ তোমাদের পরীক্ষাতে এবার ভাষা বিজ্ঞানের ধারা আসবে। ভাষা বিজ্ঞানের ধারা তোমাদের পরীক্ষাতে এবার 120% পরীক্ষাতে আসবে, কোনো ভুল নেই এদের। যে কোনো একটি ধারা বা দুটি ধারা সম্বন্ধে আলোচনা করতে আসতে পারে। এবার হচ্ছে ভাষা বিজ্ঞানের ধারার সঙ্গে আরেকটা টপিক রয়ে গেছে। আমাদের যারা ভাষা নিয়ে আলোচনা করেন, এই ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে যে মানুষগুলো জড়িত আছে বা যে ভাষা তো মানুষের মুখের ভাষা, মানুষের ব্যবহার করে, অর্থাৎ সেই মানুষের সংস্কৃতির বিভিন্ন দিকগুলো জড়িয়ে আছে। অর্থাৎ ভাষা বিজ্ঞান শুধুমাত্র ভাষা আর বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, যে মানুষগুলো ভাষাগুলো প্রয়োগ করে সেই মানুষগুলোর সংস্কৃতি এবং বিভিন্ন দিকগুলো এর মধ্যে লুকিয়ে আছে বা এর সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে বা জড়িয়ে আছে। অর্থাৎ ভাষা বাস্তবে একটি সত্যি, এটি সাধারণভাবে বলতে গেলে ভাষা হচ্ছে বাস্তবিক একটা জটিল এবং দুরূহ বিষয়বস্তু। ভাষার মাধ্যমে বা ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার যে জটিল রহস্য তা উন্মোচন করাই হচ্ছে ভাষা বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। আমাদের ভাষা যে কতটা দুরূহ বা কতটা জটিল তা সেই ভাষার মাধ্যমে যতক্ষণ না প্রবেশ করা যাবে ততক্ষণ না পর্যন্ত সেই দুরূহ বিষয়বস্তুগুলো বোঝা যাবে না। অর্থাৎ এটি খুবই দুরূহ একটা কাজ। একদিকে ভাষা, অন্যদিকে এই যে ভাষা সংলগ্ন, একদিকে যেমন ভাষা আছে তেমনি অন্যদিকে ভাষা সংলগ্ন যে সাধারণ মানুষগুলো আছে, যেই মানুষের মুখের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের সেই সমস্ত মানব জীবনের নানা দিক তুলে ধরাই হচ্ছে এদের মূল লক্ষ্য এবং সম্মুখ লক্ষ্য বা সম্মুখ উদ্দেশ্য। তাই এই দুটি দিক, একদিকে যেমন ভাষা তেমনি সেই ভাষা ব্যবহারকারী মানব জীবন, একদিকে ভাষা আর ভাষা ব্যবহারকারী মানব জীবন, তাদের সংস্কৃতি দুটো দিক বা দুটো ভাব একসঙ্গে তুলে ধরতে গেলে ভাষা বিজ্ঞানী যারা গবেষক, যারা ভাষা নিয়ে আলোচনা করে গেছেন বা আলোচনা করছেন, সেই গবেষকরা প্রধানত দুটি ভাগে বা দুটি দলে তারা বিভক্ত হয়ে গেছেন। কারণ একটি ভাগে যেহেতু ভাষা বিজ্ঞানী, যারা বিজ্ঞানী তারা সমগ্র ভারতবর্ষকে অখণ্ডরূপে বিশ্লেষণ করে, তারা খণ্ডরূপে বিশ্লেষণ করেন, তারা বেছে নেন তারা কোন কোন পর্বগুলো আলোচনা করবেন। ঠিক তেমনি একদিকে ভাষা আর একদিকে ভাষা ব্যবহারকারী মানব জীবন, দুটি আলোচনার বিষয়ে তারা দুটি দলে বিভক্ত হয়ে গেলেন। এবং কি করে বিভক্ত হলেন বা কেমন করে বিভক্ত হলেন আমরা একটু তোমাদের সামনে আলোচনা করছি। একটি হচ্ছে ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞানকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে
একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, একটা হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান। আমি সম্পূর্ণ লিখছি না, আমি অল্প লিখে দিচ্ছি। একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, একটা হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান। এবার প্রধান ভাষা বিজ্ঞান আবার কতগুলো ভাগ হয়ে গেছে, যেমন ধ্বনি বিজ্ঞান, একটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান, একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, একটা হচ্ছে রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। তাহলে প্রধান ভাষা বিজ্ঞানকে আবার 5টি ভাগে ভাগ করা হচ্ছে। এই প্রধান ভাষা বিজ্ঞানটাই হচ্ছে আবার এই প্রধান ভাষা বিজ্ঞান 5টি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এই ফলিত ভাষা বিজ্ঞানকে আবার আমরা কটি ভাগে ভাগ করছি? কি ভাগে ভাগ করছি? সমাজ, একটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান, একটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। 2 নম্বর হচ্ছে মনোবিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান। একটা হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। নেক্সট হচ্ছে নিরীভাষা বিজ্ঞান। একটা হচ্ছে শৈলী বিজ্ঞান বা শৈলী চর্চা। একটা হচ্ছে অভিধান বিজ্ঞান। আমরা ভাষা বিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, আরেকটি হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান। এবার প্রধান ভাষা বিজ্ঞানকে আমরা 5টি ভাগে ভাগ করছি: ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। আবার ফলিত ভাষা বিজ্ঞানকে 5টি ভাগে ভাগ করছি: একটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নিরীভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান বা শৈলী চর্চা, একটা হচ্ছে অভিধান বিজ্ঞান। আমাদের পরবর্তী টপিকে বা আমাদের ভাষা বিজ্ঞানের যে পরবর্তী সিলেবাসগুলো আছে, সেখানে আমাদের ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব নিয়ে সিঙ্গেল টপিকে সিঙ্গেল অধ্যায়, একক অধ্যায় এই বিষয়টা প্রধান ভাষা বিজ্ঞানটা আলোচনা করা আছে। তাই এই পর্বটাকে আমরা বাদ দিচ্ছি। যেহেতু এই পর্বটা আমাদের আলোচনা করা আছে এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে বা সেকেন্ড টার্ম, থার্ড টার্মের জন্য, তাই আমরা এই টপিকটা বাদ দিচ্ছি। আমরা আলোচনা যাচ্ছি আমাদের যে ফলিত ভাষা বিজ্ঞান, অর্থাৎ ভাষা বিজ্ঞানের যে দ্বিতীয় পার্ট ফলিত ভাষা বিজ্ঞান। তার মধ্যে আমাদের সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু বিজ্ঞান, শৈলী বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করছি তোমাদের সামনে। তাহলে সমাজ ভাষা বিজ্ঞান অর্থাৎ সমাজের মধ্যে অর্থাৎ ভাষা সমাজকে কতটা গ্রাস করেছে বা ভাষা সমাজের মধ্যে কতটা প্রভাব ফেলেছে। ভাষা মানুষের মুখের ব্যবহারিকৃত একটা ভাষা হচ্ছে, মানুষের মুখের ব্যবহারিকৃতই ভাষা। মানুষ প্রধানত কি? মানুষ সাধারণত সামাজিক জীব। মানুষ সমাজে বসবাস করে, অর্থাৎ সেই সমাজে সেই মানুষের ভাষা কতটা প্রভাব ফেলেছে বা মানুষের সেই ভাষা সমাজের মধ্যে কতটা মিলেমিশে অর্থাৎ তাদের মধ্যে কতটা একত্রিত বা একাত্ম হয়ে গেছে, তা যে শাখার মধ্যে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। আর এই সমাজ ভাষা বিজ্ঞান আবার 3টি ভাগে হয়ে থাকে। এই সমাজ ভাষা বিজ্ঞান আবার 3টে শ্রেণীতে হয়ে থাকে। একটা হচ্ছে বর্ণনাত্মক। এই সমাজ ভাষা বিজ্ঞানটাই আবার 3টি প্রক্রিয়ার মধ্যে হয়ে থাকে। 3টি প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে বর্ণনাত্মক, নাম্বার 2 হচ্ছে পরিবর্তমান, নাম্বার 3 হচ্ছে প্রয়োগমূলক। 3টি ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে বর্ণনাত্মক, একটা হচ্ছে পরিবর্তমান, একটা হচ্ছে প্রয়োগমূলক। তাহলে বর্ণনাত্মক কি হবে? বর্ণনাত্মকের মধ্যে হবে সাধারণত 3টি ভাগ থাকবে। এর মধ্যে আবার 3টি ভাগ থাকবে। বর্ণনাত্মক 3টি ভাগ থাকবে: সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, একটা হচ্ছে সেটিংস। সমাজ ভাষা বিজ্ঞানকে 3টি ভাগে, এই সমাজ ভাষা বিজ্ঞানে তারা 3টি ভাগে ভাগ করে নিয়েছে। একটা হচ্ছে বর্ণনাত্মক, অর্থাৎ তারা কি করে বর্ণনা করবে, অর্থাৎ বর্ণনা করার মধ্যে তার 3টি ভাগ থাকবে। একটা হচ্ছে সেন্ডার, যে ভাষা বলবে। একটা হচ্ছে রিসিভার, যে সেই ভাষাটা শুনবে অর্থাৎ শ্রোতা। একটা হচ্ছে বক্তা, এটা হচ্ছে বক্তা, সেন্ডার, কথা বলে যাবে। একটা হচ্ছে রিসিভার, কথা শুনবে, শ্রোতা। আর একটা হচ্ছে সেটিংস, অর্থাৎ তাদের ভাব কি হবে, কি মনোভাব তারা প্রকাশ করবে, যে শাখার মধ্যে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে বর্ণনাত্মক। নাম্বার 2 হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 প্রয়োগমূলক। এবার হচ্ছে নাম্বার 2 হচ্ছে পরিবর্তমান। তাহলে পরিবর্তমান হচ্ছে
কোনো বিশেষ সমাজে, এটা তাহলে কি হবে, কোনো বিশেষ সমাজে ভাষার উদ্ভব, বিবর্তন, বিস্তার, অর্থাৎ পরিবর্তনটা কি হবে, এই পরিবর্তনটা হতে লিখেছে কোনো বিশেষ সমাজে বা কোনো বিশেষ সমাজ, কোনো বিশেষ একটা সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন এবং বিস্তার, তা হচ্ছে অর্থাৎ তার বিস্তার কিংবা সংকোচন, তার যেই ধারার মধ্যে আলোচনা করা হবে সেটা হচ্ছে পরিবর্তমান। ওকে, নাম্বার থ্রি লিখেছে, নাম্বার থ্রি হচ্ছে প্রয়োগমূলক। নাম্বার থ্রি হচ্ছে প্রয়োগমূলক, অর্থাৎ সেখানে কি হচ্ছে, প্রয়োগমূলক কি হচ্ছে, মাতৃভাষা শেখানো। প্রয়োগমূলকে কি হচ্ছে, মাতৃভাষা শেখানো হচ্ছে বা মাতৃভাষা শেখানোর মাধ্যমে প্রয়োগমূলক ভাষা বিজ্ঞান তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, মাতৃভাষা শেখানোর পদ্ধতি সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অন্য যে কোনো ভাষা শেখানোর একটা পদ্ধতি থাকছে, কোনো একটা ভাষার উদ্ভাবন, কোনো একটা ভাষার বিস্তার, সব কিছু শেখার প্রয়োগ থাকছে এই প্রয়োগমূলক। অর্থাৎ সেখানে সে ভাষা চর্চা শিখছে। নাম্বার টু হচ্ছে মনোভাষা বিজ্ঞান। আমাদের নাম্বার টু হচ্ছে মনোভাষা বিজ্ঞান। অর্থাৎ আমরা মনের মধ্যে যখন কিছু কল্পনা করে থাকি, অর্থাৎ ভাষা আমাদের মনের অনুভূতিগুলো, ভাষা কখন প্রকাশিত হয়, আমাদের মনের মধ্যে যে অনুভূতিগুলো থাকে, আমাদের মনের মধ্যে যে ভাবগুলো থাকে, সেই ভাবগুলো ব্যক্ত করার জন্যই আমার ভাষা তৈরি হয়। অর্থাৎ প্রথমে আমার ভাব তৈরি হয় মনের মধ্যে এবং তারপরে সেই ভাবটাকে আমি বাইরের বাহ্যিক আকারে, ভাষা আকারে বা লিখিত আকারে প্রকাশ করি। তাই ভাষার সঙ্গে মনের একটা নির্দিষ্ট সংযোগ আছে। ভাষা বিজ্ঞানের যে শাখায়, সে আমাদের মনের তত্ত্বগুলো নিয়ে বা মনের মধ্যে কি হালচাল চলছে বা মনের মধ্যে কি অনুভূতি চলছে তা নিয়ে যে শাখায় আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে মনোভাষা বিজ্ঞান। তাকে বলছি আমরা মনোভাষা বিজ্ঞান। নাম্বার থ্রি হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু ভাষা বিজ্ঞান, অর্থাৎ যারা আরেকটা বিষয় ছিল মনোভাষা বিজ্ঞানে। অর্থাৎ মনোভাষা বিজ্ঞানের ক্ষেত্রে কি হয়েছিল, যারা ভাষা নিয়ে আলোচনা করেছেন তাদের মধ্যে যেমন একজন ছিলেন বিজ্ঞানী চমস্কি, সায়েন্টিস্ট বা বিজ্ঞানী চমস্কি। তিনি মনে করেছিলেন মানুষ ভাষা হয়তো সমাজ থেকে আয়ত্ত করতে পারে। এই মনোভাষা বিজ্ঞানে মানুষ কি করে ভাষা শিখছে, কি করে আয়ত্ত করছে তা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। বিজ্ঞানী যে চমস্কি মনে করেছিলেন আমরা যেহেতু সামাজিক জীব, তাই সমাজ থেকে আমরা ভাষা আহরণ করি বা ভাষা আরোহণ করি এবং শিখে যাই। কিন্তু না, পরবর্তীকালে গবেষণা দেখা গেছে এই ভাষা আমরা আরোহণ করি না, ভাষা মানুষের মনের মধ্যেই ভাষা আমরা তৈরি করতে পারি বা মানুষের মনের মধ্যে ভাষা আমরা তৈরি করে নেই। নাম্বার থ্রি হচ্ছে স্নায়ু বিজ্ঞান। তাহলে স্নায়ু বিজ্ঞানটা কি হতে পারে? স্নায়ু বিজ্ঞানটা একটু জটিল, কারণ আমাদের মানসিক দিকগুলো বা আমাদের মনের ভাবগুলো তারা প্রকাশ করে। আমাদের যে মনের ভেতরে যে ভাবগুলো রয়ে গেছে, আমাদের মনের ভেতরকার যে ভাব, সেগুলো হচ্ছে আমাদের মনের মধ্যে যে ভাষাগুলো তৈরি হচ্ছে বা আমাদের মস্তিষ্কের মধ্যে যে ভাবগুলো বিনিময় হচ্ছে বা মানব মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রীয় যে কার্যকলাপ, আমাদের মানুষের যে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের যে কার্যকলাপের মধ্য দিয়ে কীভাবে ভাষাকে আয়ত্ত করে, কীভাবে ভাষাকে আমরা আয়ত্ত করছি এবং কীভাবে তার মধ্য দিয়ে ভাষার বোধ জন্মগ্রহণ করে, আমাদের স্নায়ুতন্ত্রের এবং মস্তিষ্কের কার্যকলাপের মধ্য দিয়ে কী করে ভাষা তৈরি করছি এবং সেই ভাষাগুলোকে আমরা প্রয়োগ করছি এবং কী করে সেগুলো নির্মাণ করছি, এ সম্পর্কিত বৈজ্ঞানিক যে আলোচনা, সেটাই হচ্ছে স্নায়ু বিজ্ঞান। এবং স্নায়ু বিজ্ঞানে যারা আলোচনা করে গেছেন তারা কতগুলো ফরম্যাট দেখিয়েছেন বা ভাগ দেখিয়েছেন। যেমন আমাদের মস্তিষ্কের মধ্যে কী করে শব্দগুলো প্রয়োগ হয় বা ভাষা তৈরি হয়, তারা কিছুটা বোঝানোর চেষ্টা করেছেন। একটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে দুটো গোলার্ধ থাকে, একটা হচ্ছে বাম গোলার্ধ, একটা হচ্ছে ডান গোলার্ধ। একটু বোঝার চেষ্টা করো। আমাদের মস্তিষ্কের দুটো গোলার্ধ, একটা হচ্ছে বাম গোলার্ধ, একটা হচ্ছে ডান গোলার্ধ। তাহলে এর মধ্যে কি থাকবে? বলা। এর মধ্যে মানে বাম গোলার্ধের মধ্যে কি আছে? বলা, লেখা, ভাষা, গণনা, বিশ্লেষণ, চিন্তা। আমাদের মস্তিষ্কের দুটো গোলার্ধ থাকে, একটা হচ্ছে বাম গোলার্ধ, একটা হচ্ছে ডান গোলার্ধ। আমাদের বাম গোলার্ধের মধ্যে কি থাকছে আমাদের, অর্থাৎ আমাদের ভাষা যে মস্তিষ্ক প্রসূত হয়ে আসে বা মস্তিষ্ক আর স্নায়ুর সঙ্গে একটা যোগ আছে তা বোঝানোর জন্য বিজ্ঞানীরা কি দেখিয়েছেন, আমাদের মস্তিষ্কের দুটো গোলার্ধ, একটা হচ্ছে বাম, একটা ডান।
বামগুলার দিকে থাকবে, বলা থাকবে, লেখা থাকবে, ভাষা থাকবে, গণনা থাকবে, বিশ্লেষণ থাকবে এবং তার একটা চিন্তাধারা থাকবে। তাহলে তার এটা হচ্ছে বামগুলো। তার ডানগুলার দিকে থাকবে সামগ্রিক বিকাশ, এর মধ্যে কি থাকবে সামগ্রিক বিকাশ। আরেকটা কি থাকবে, একটা সামগ্রিক বিকাশ থাকবে। আরেকটা কি হতে পারে, অন্য যে কোনো একটা বা অভাষা প্রস্তুতি। একটা এর মধ্যে কি থাকবে, একটা সামগ্রিক বিকাশ থাকলো আর সঙ্গে থাকবে অভাষা প্রস্তুতি ও রোম্যান্থন। কি থাকবে, একটা অভাষা প্রস্তুতি ও রোম্যান্থন। কি থাকবে, একটা সামগ্রিক বিকাশ থাকবে এবং কি হবে, যে কোনো একটা অভাষা যা ভাষার মধ্যে পড়ছে না, অর্থাৎ অভাষার একটা প্রস্তুতি, মানে ভাষা কি করে আমার তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ভাষা নেই, সেটা হচ্ছে অভাষা প্রস্তুতি এবং তার রোম্যান্থন। এটা হচ্ছে আমাদের স্নায়ু বিজ্ঞানের মূল উপজীব্য বিষয় বা স্নায়ু বিজ্ঞানীরা আলোচনার বিষয়। নাম্বার 4 হচ্ছে নৃবিজ্ঞান। নাম্বার 4 হচ্ছে নৃভাষা বিজ্ঞান। আমরা নৃবিজ্ঞান বা নৃতত্ত্ববিদ প্রথমে শুনেছি, অর্থাৎ আমাদের ভাষার যে উৎপত্তি বা ভাষা কবে এলো, ভাষার কি বিন্যাস, সত্যি এটা খুব দুরূহ এবং খুব জটিল বিষয়। আমাদের ভাষার উদ্ভব কেমন বা ভাষার উদ্ভব কী নিয়ে এসছে বা কেমন করে এসে, তা সত্যি খুব দুরূহ বিষয়। অর্থাৎ আমাদের বংশ পরম্পরায় বা মানুষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অনেক ভাষা এবং সেই ভাষা সংলগ্ন যে সমস্ত মানব সমাজ সেই ভাষাগুলো ব্যবহার করে এসছে, তার হাতের লেখা পুঁথি, চিরকুট, ধাঁধা সমস্ত কিছুই বিলুপ্তির পথে। যারা আমাদের পূর্বপুরুষ, যারা আমাদের আদি পুরুষ, পূর্বপুরুষ, যারা আমাদের পূর্বে মূল মানুষ হিসাবে বা যারা প্রথম, যাদেরকে আমরা আদিবাসী সম্প্রদায় বলি, যারা আদিবাসী, নাগা, খাসি, যারা ভারতবর্ষে বা আমাদের প্রথম ভাষার স্বাক্ষর রেখে গেছেন বা যারা আমাদের বহু পূর্বপুরুষের দল, অর্থাৎ তাদের ব্যবহারে কিন্তু অনেক ভাষা এখন পর্যন্ত হারিয়ে গেছে। অর্থাৎ যেই মানুষগুলো আর নেই, তাদের ভাষাগুলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, যুগের চাহিদার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। তাদের ভাষা, তাদের লেখা পুঁথি, তাদের লেখা বিদ্যা, তাদের লেখা ধাঁধাগুলো এবং তাদের সমাজ সংস্কার সংস্কৃতি, তার যেই শাখার মধ্যে আলোচনা করা হয় তা হচ্ছে নৃবিজ্ঞানের মূল বিষয়বস্তু। নেক্সট হচ্ছে আমাদের শৈলী বিজ্ঞান। তাহলে শৈলী বিজ্ঞানের মূল উপজীব্য বিষয় কী হবে? শৈলী বিজ্ঞান হচ্ছে একটা কোনো পদ্য লিখবো, আমি কোনো গদ্য লিখবো, সেই পদ্য বা গদ্যের ফর্ম কেমন হবে, সেই গদ্যের স্টাইল, সেই গদ্যের ফর্ম কেমন হবে, হচ্ছে সেই গদ্যের স্টাইল কেমন হবে, রীতি কেমন হবে, আঙ্গিক কেমন হবে, তার যে শাখার মধ্যে আলোচনা করা হয় তাকে বলছি আমরা শৈলী ভাষা বিজ্ঞান। শৈলী মানে হচ্ছে বিজ্ঞানের যে শাখার মধ্যে, সেটা কোনো পদ্য হতে পারে, কোনো গদ্য হতে পারে, যে ফরম্যাটে বা যে রীতিতে যখন আমরা কোনো গদ্য বা কোনো পদ্য লিখি, তখন তার একটা নির্দিষ্ট ফর্ম থাকবে, নির্দিষ্ট কন্টেন্ট থাকবে, যে ফর্ম থাকবে, যে স্টাইল থাকবে, যে আঙ্গিক থাকবে, যে গঠন রীতি থাকবে, যে বিজ্ঞানে আলোচনা করা হবে, সেটি হচ্ছে শৈলী ভাষা বিজ্ঞানের মূল উপজীব্য বিষয়। নেক্সট হচ্ছে অভিধান ভাষা বিজ্ঞান। আমাদের শেষ পর্ব হচ্ছে অভিধান ভাষা বিজ্ঞান। অভিধান ভাষা বিজ্ঞানটা হচ্ছে আমাদের অভিধান ভাষা বিজ্ঞানটা হচ্ছে আমাদের ভাষা বিজ্ঞানের ধারায় একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই অভিধান যে ভাষা বিজ্ঞান, এই অভিধান ভাষা বিজ্ঞানটা হচ্ছে আমাদের এই ভাষা বিজ্ঞানের ধারায় একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। অভিধান যে রচনার নীতি, এই যে অভিধান রচনা করতে হবে তার যে নীতি ও পদ্ধতি হলো অভিধান বিজ্ঞানের একটা মূল আলোচ্য বিষয় বা মূল উপজীব্য বিষয়। এই অভিধানকে আমরা ভাষা বিজ্ঞানের একটি সংযোগমূলক, অভিধানকে আমরা কি বলতে পারি, একটা সংযোগমূলক, এই অভিধানকে আমরা কি বলতে পারি, একটা সংযোগমূলক ভাষা বিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ হিসাবে ধরে নিতে পারি বা সংযোগমূলক বিভাগ হিসাবে আলোচনা করতে পারি। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে অভিধান ভাষার প্রকাশগত, কারণ কি, অভিধান কি করছে, ভাষার প্রকাশগত, অভিধান কি করছে, ভাষার যে প্রকাশগত দিক এবং বিষয়গত দিক, কারণ অভিধান কি করছে, ভাষার, আমাদের যে ভাষা তার প্রকাশগত দিক এবং বিষয়গত দিকের মধ্যে, এ দুটো দিকের মধ্যে, অর্থাৎ ভাষার যে ধ্বনি হবে, ও অর্থের মধ্যে একটা বৃহৎ সংযোগ স্থাপন করে চলেছে। অর্থাৎ এটা কি হচ্ছে, আমাদের ভাষার যে একটা প্রকাশ থাকবে বা বিষয়গত থাকবে, ভাষার যে প্রকাশগত বা বিষয়গত, অর্থাৎ একটা ভাষার যে ধ্বনি বা ভাষার যে অর্থ থাকবে,
তার মধ্যে একটা সংযোগ সমন্বয় বা সংযোগ সাধনের চেষ্টা করে গেছে কিসের মাধ্যমে? এই অভিধান বিজ্ঞানের মধ্য দিয়ে। অর্থাৎ এটি হচ্ছে এই অভিধান বিজ্ঞানের প্রধান ভূমিকা বা প্রধান উপজীব্য বিষয়। এটি হচ্ছে আমাদের ভাষা বিজ্ঞান এবং ভাষা বিজ্ঞানের শ্রেণী এবং ভাষা বিজ্ঞানের ধারণা সম্বন্ধে তোমাদের একটা সম্যক ধারণা বা আইডিয়া দেওয়া গেল। তোমাদের এবার এইচএসের পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবে, ভাষা বিজ্ঞানের ধারা হোক, যে কোনো দুটি ধারা সম্বন্ধে বা একটি ধারা সম্বন্ধে আলোচনা। ভাষা বিজ্ঞান কাকে বলে, ভাষা বিজ্ঞান বলতে কী বোঝো, ভাষা বিজ্ঞানের যে কোনো দুটি ধারা বা একটি ধারা সম্বন্ধে পর্যালোচনা করো। তোমাদের পরীক্ষায় থাকবে একটা, বাড়িতে পড়বে, যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবে। ওকে, ধন্যবাদ।